35 বছরে 50,000 কলকারখানা ছোট বড় মাঝারি মিলিয়ে যেটা আপনারা বন্ধ করে গেছেন সেটার পুনরাবৃত্তি হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। বলেন শিল্পায়নের কথা বলেন, আমি খালি মনে করিয়ে দেব, এই যে রোম থেকে শিল্প আসছে, ইসরায়েল থেকে শিল্প আসছে, সেসব ছেড়ে দিও। টাটা বলে একটা সংস্থা সিঙ্গুরে একটা শিল্প করতে চেয়েছিল আমাদের হাত ধরেই। সেই সময় যারা সেই শিল্পটা হতে দেননি, যারা মমতা ব্যানার্জির স্যান্ডউইচ খাওয়া অনশনে গিয়ে বসেছিলেন, তাদের অনেকজন এখন এখানে বসে আছে, তাদের দলের অনেক নেতারা এখন এখানে বসে আছে। তারা কতটা শিল্পায়ন নিয়ে কথা বলতে পারেন, কতটা তাদের মোরাল ইন্টিগ্রিটি আছে, এ নিয়ে আমি প্রশ্ন রাখলাম। বলবেন 15 জন সন্ন্যাসীকে আপনারা এই কলকাতা শহর এখান থেকে অল্প একটু দূরে, তাদের পুড়িয়ে মারা হবে না ধর্ম নির্বিশেষে, নিশ্চিন্তে থাকবেন। তা বলার সময় অনেকগুলো কথা বললেন যে আমাদের সময় এইটা হবে না, আমাদের সময় সেইটা হবে না, আগে অনেক কিছু হয়েছে। আমি খালি ওনাকে মনে করিয়ে দিতে চাইবো, পশ্চিমবঙ্গে যখন বামপন্থী সরকার ছিল, মহরম এবং বিজয় একসাথে হয়েছিল, কখনো তার জন্য সেন্ট্রাল ফোর্সও নামাতে হয়নি, তখন দাঙ্গাও হয়নি, সাধারণ মানুষের মধ্যে ওই কনসিয়াসনেস ছিল। ওই মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে ইংরেজি তুলে দেবেন, আর শতরূপদের রাজনৈতিক ঠাকুরদাদা জ্যোতিবাবুর ছেলেমেয়েরা লামাটেনিয়ায় পড়বে, এটাও হবে না। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলের নাম ঘোষপাড়া নিশ্চিন্দা বালিকা বিদ্যাপীঠ, আমি লামার্টিনিয়ারে পড়িনি। তারপরে আশুতোষ কলেজ বলে একটি স্কুলে পড়েছি, একটি কলেজে পড়েছি, এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আমি আমার পিএইচডি করেছি। এই সবকটাই নিজের যোগ্যতায় করেছি। সেটার জন্য বাংলা মিডিয়ামে পড়া, বাংলা পশ্চিমবঙ্গের 34 বছরের বাংলা মিডিয়াম, সেটা কোথাও আমাকে আটকে রাখেনি। যারা নিজেদের বিভিন্ন ধরনের ব্যর্থতা সাবল্টার্ন মুখোশে আটকাতে চান, আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিগত মুখ্যমন্ত্রীকেও এরকম বলা হতো। জিজ্ঞেস করা হচ্ছে চাকরি হচ্ছে না কেন, বলছে দিদি সাদা শাড়ি পরে ঘুরছে। পড়াশুনো হচ্ছে না কেন, কারণ দিদি প্রতিদিন হাওয়াই চটি পরে হাঁটছে। কে 400 কিলোমিটার হাঁটেন আর কে হাওয়াই চটি পরেন আর কে কার মেজো ছেলে, সেইটা দিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কারোরই যোগ্যতা বিচার হয় না। যোগ্যতা বিচার হয় ওই হাওয়াই চপ্পল পরা মানুষগুলোর জন্য। তাদের সরকার কি করে, হকার মানুষগুলোর চোখের জল, আমি বিশ্বাস করি সেটা বিফলে যাবে না। থ্যাংক ইউ। নিশ্চিন্তে থাকবেন, সাইবাড়ি হবে না, নিশ্চিন্তে থাকবেন, বক্তুই হবে না, নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আইন সকলের জন্য সমান হবে। যেভাবে এই এখানে অনেকবার এসছে, অন্নপূর্ণা ভাণ্ডার যেমন সবাই পেয়েছেন, সেরকমভাবে সবার জন্য হবে। দর্শক বন্ধুরা, আমার প্রশ্ন যে অন্নপূর্ণা ভাণ্ডার কি প্রত্যেকটা মহিলাই পাচ্ছে যারা কিনা এই লক্ষ্মীর ভাণ্ডার পেত? আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম। আর ওই সাইবাড়ি বলুন বা বিজন সেতু বলুন, 21টা কমিশন গঠন করেছিল, কোনো রিপোর্ট সামনে আসেনি। বিজেপি সরকার, তাদের হাতে প্রশাসন, তারা ওই কমিশনের রিপোর্টগুলো একটু সামনে নিয়ে আসুক, এই দাবি নিশ্চিতভাবে আমরাও তুলব। দেখব কারা প্রকৃত দোষী। শুনুন এরপরে কি বলছে। নিশ্চিন্তে থাকবেন, খাটের নিচে টাকার পাহাড় দেখা যাবে না, আবার কেউ পাহাড়ও কিনে ফেলতে পারবে না। নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আজকে শতরূপরা খুব আন্দোলন করে হকার উচ্ছেদ করা চলবে না। এরা হচ্ছে অপারেশন সানশাইনের একটা, হকার উচ্ছেদের নাম দিয়েছিল অপারেশন সানশাইন। ক্যান ইউ ইম্যাজিন, তারা এখন হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলে। হি ইজ লুকিং গুড, বলেও ভালো, তাই হাততালিটা বেশি পায় আমার থেকে। হকার নতুন করে সৃষ্টি হবে না, শিক্ষিত হকারের ছেলেরা চাকরি পাবে, আর শিক্ষিত হকার সেও চাকরি করবে। আপনাদের লাল ঝান্ডার সিআইটিউ মানেই কলকারখানা বন্ধ, সেই জিনিস এখন অতীত। হকার উচ্ছেদকে অপারেশন সানশাইন কেন বলা হয়েছিল জানেন? তার কারণটা হচ্ছে প্রত্যেকজন হকারকে পুনর্বাসন দেওয়া হয়েছিল, প্রত্যেকজন হকারকে, একজনও বাদ ছিল না। কিন্তু আমি বলছি, আমার 14 গোষ্ঠীর ভাগ্য বলো এসব প্রতিভাবান আমাদের সঙ্গে আছে। যা জ্বালার পোড়ার আমরা পড়ি, অন্ততপক্ষে রামমোহন রায়, মহাত্মা গান্ধীরা এই আপদগুলোর হাত থেকে রক্ষা পাক। আমার শেষ কথা, দেখুন আপনাদের কাছে হকার উচ্ছেদ নিয়ে অনেক কথা ইত্যাদি হয়েছে, ব্যঙ্গ বিদ্রুপ, আমি এই পরিসরে তার সবার উত্তর দিতে পারবো না। আমি সন্ময়দাকে যদি আমি ঠিক চিনে থাকি, আমি জানি সন্ময়দার আন্তরিকভাবে বলেছেন যে হকারের ছেলেমেয়েরাও ইন্ডাস্ট্রি আসুক, সেখানে চাকরি পাক। নিশ্চয়ই এটা ওনারা চান, কিন্তু মুশকিলটা হচ্ছে যে হকারের ছেলেমেয়েটার আজকে সকালবেলা পিঠে একটা ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, তাকে সেই সুযোগটা না দিয়ে, তাকে তার শিক্ষাটাকে শেষ করার সুযোগটাকে না দিয়ে, যদি তাকে তার বাবার দোকানের ধ্বংসস্তূপের ওপর বসে চোখের জল ফেলতে হয়, আর স্কুলের ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রেখে তাকে কোনোদিন কোনো ইটভাটায় এখন শিশু শ্রমিক হয়ে চলে যেতে হয়, তাহলে আপনি তো সন্ময়দা তাকে সেই অপরচুনিটিটা দিলেন না যে সে যে তার বাবা মায়ের হকারির পেশাকে অতিক্রম করে গিয়ে আরও সম্মানের একটা জীবন বাঁচবে। তাকে সেই অপরচুনিটিটা দেওয়ার আগে তো তার সেই মইটাকে কেড়ে নিলেন, আমরা তা কেড়ে নিলাম। আমি ভালো কি হতো না যদি এই গণতান্ত্রিক ব্যবস্থায়
কেউ একজন ক্ষমতার আস্ফালন দেখানোর আগে দায়িত্বটাকে পালন করতো, দায়িত্বটা এই শতরূপ থেকে শুরু করে ওর একটাই রূপ, নাম শতরূপ। হ্যাঁ, আর প্রিয় সজলদা একটা কথা ঠিকই বললো যে ওর নাম শতরূপ, কিন্তু ওর একটাই রূপ আছে, ঠিকই বলেছে। আমার সজলদার নাম শতরূপ নয়, কিন্তু তিনটে রূপ আছে, কখনো কংগ্রেসের পতাকা নিয়ে, কখনো তৃণমূলের পতাকা নিয়ে, কখনো বিজেপির পতাকা নিয়ে। আমরা সাঁইবাড়িতে কোনো পুলিশ যায়নি, কোনো পুলিশ, আপনি তো জানবেন কি করে, আপনি তো ইতিহাসের লোক, ইতিহাস পড়েন না হয়তো। আপনি সাঁইবাড়িতে পুলিশ যায়নি, প্রকাশ্য দিবালোকে এই ব্রিজের ওপর দাঁড় করিয়ে 14 জন না 15 জন সন্ন্যাসীকে পুড়িয়ে দিয়েছিলেন, পুলিশ আসেনি। যে সাঁইবাড়ির সময় কোনো পুলিশ আসেনি, দাদা সাঁইবাড়ির সময় তো আমাদের পুলিশ ছিল না, ছিল কংগ্রেসের পুলিশ। তোমার বাবা সেই কংগ্রেসের নেতা ছিলেন, প্রদীপ দাস। এই সময় তুমি তখনও তোমার জন্ম হয়নি বোধহয়, বা না তখনও তোমার জন্ম হওয়ার কথা নয়, 70-71 সালে। কিন্তু কেন পুলিশ আসেনি কংগ্রেসের নেতাদেরকে জিজ্ঞেস করতে হতো। তুমি এত বছর সময় পেয়েছিলে, তোমার বাবাকেই এই প্রশ্ন করতে পারতে, এখন আমাকে করে কী হবে? যারা ভারতবর্ষের নামটা কোনোদিন মুখে আনেনি, সেই লেনিন হোচিমিনদেরও নাম পরিবর্তন হবে রাস্তায়, সুরাবর্দী আর হোসেন পোসেন বলে নয়। যারা ভারতবর্ষের কোনো কাজে লেগেছে কিনা আমরা সেদিকটা দেখব। লেনিন কখনো ভারতে আসেননি, ভারতের জন্য কি করেছেন না করেছেন তার নামে রাস্তা পাল্টানো হবে না। আমার 14 পুরুষের ভাগ্য ভালো, সজলদার মতো মহাপুরুষ রাশিয়ায় জন্মায়নি। কেন বলছি, চৈতন্যদেব কোনোদিন রাশিয়ায় যায়নি, চৈতন্যদেবের মূর্তি আছে রাশিয়ায়। সজলদা যদি রাশিয়ায় জন্মাতো, গিয়ে চৈতন্য মূর্তি ভাঙতো। আমার বাবার ভাগ্য ভালো, ও লন্ডনে জন্মায়নি, ইংল্যান্ডে জন্মায়নি। ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি রয়েছে, যদিও ইউকেতে জন্মাতো, ব্রিস্টলের রাজা রামমোহন রায়ের মূর্তি ভাঙতো। আমরা ভারতীয় হিসেবে আমার গর্ব, এই পৃথিবীতে কোন রাষ্ট্রনেতার নামে পৃথিবীর সবচেয়ে বেশি দেশে রাস্তার নাম আছে আপনারা অনেকে জানেন, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। বলুন তাহলে সেই রাস্তাগুলোর নাম পাল্টে দেওয়া উচিত? মহাত্মা গান্ধী সেই দেশে কখনো যাননি বা সেই দেশের জন্য কিছু করেননি বলে? আমি বলছি আমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, এসব প্রতিভাবান আমাদের সঙ্গে আছে। যা জ্বালার পোড়ার আমরা পড়ি, অন্ততপক্ষে রামমোহন রায়, মহাত্মা গান্ধীরা এই আপদগুলোর হাত থেকে রক্ষা পাক। ফায়ার ব্র্যান্ড বলে দিয়েছে দীপশিতাকে, আর খালি বলেছে আমি রিফিউজি পরিবার। তো মা, তুমি রিফিউজি হলে কেন? তুমি রিফিউজি কাদের জন্য হলে? বলছে রিফিউজি পরিবারের হাতে তখন লাল ঝান্ডা ছিল, গেরুয়া ঝান্ডা ছিল না। কেন বাংলার ওপারে গিয়ে তুমি লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারোনি? যত ধর্ম নিরপেক্ষতা এপার বাংলায় এসে দেখাতে হবে। আমাকে তো ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে, ওপার বাংলা থেকে এপার বাংলায় এলে কেন? আমরা ঠাকুরদা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। যে সমস্ত ভদ্রলোকেরা এই সময় ভারতে থাকেন, যারা দাভোলকার, গৌরী লঙ্কেশ, এদের খুন করেন ধর্মের কারণে, ঠিক সেরকম কিছু মানুষ তারা বাংলাদেশেও থাকতেন, যারা ধর্মের নামে মৌলবাদের চাষ করতেন। আমরা যখন এপার বাংলায় এসেছিলাম, আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম মৌলবাদীদের কোনো ধর্ম হয় না। তিনি হিন্দু হলেও তার বিরুদ্ধে আমরা কথা বলবো, মুসলমান হলেও তার বিরুদ্ধে কথা বলবো। যে কারণে আমি বলার সময় রোকেয়ার কথা বলেছিলাম, আমার মনে আছে, আমার নিশ্চয়ই আমি স্যাঙ্গুইন, সজলদা রোকেয়ার নাম শোনেননি, অথবা রোকেয়া কাদের বিরুদ্ধে লড়ছিলেন তার কথাটা তিনি জানেন না। আমরা আজীবন রোকেয়া এবং বিদ্যাসাগরের সঙ্গে থাকবো। 15 বছর ধরে মমতা ব্যানার্জির এত অপরাধ দেখলো, এই শতরূপ এত লেলিন পড়লো, দীপশিতারা এত লেলিন পড়লো, কেউ একবার 5 দিনের জন্য জেলও কাটলো না। এটাও একটা অদ্ভুত ব্যাপার। ওরা মৌলবাদিতার বিরোধিতা করে এরমভাবে যে ধর্মতলায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য আর মোহাম্মদ সেলিম গরু খাবে, তার নাম হচ্ছে ধর্মনিরপেক্ষতা। প্রকৃত ধর্মনিরপেক্ষতা যদি দেখাতো, তাহলে সেলিম সাহেব যদি শুয়োর খেতেন আর যদি বিকাশ ভট্টাচার্য গরু খেতেন, তাহলে বুঝতাম এটা প্রকৃত ধর্মনিরপেক্ষতা। এসব মুখোশ আমরা অনেক দেখে নিয়েছি। এই সজলদা আমি 5 দিন না 8 দিন জেলে ছিলাম এই গত 15 বছরের সময়কালের মধ্যে। 8 দিন জেলে ছিলাম, যাক সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ধর্মতলায় মোহাম্মদ সেলিম গরুর মাংস খাননি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সজলদার পার্টি বিজেপি গরুর মাংস বিক্রি করা কোম্পানি আল্লানা ইন্ডাস্ট্রিজের কাছ থেকে 550 কোটি টাকা ইলেকট্রাল বন্ড খেয়েছে। সজলদার নামে বড়নগরে যে বিজেপির পতাকাগুলো লাগানো হয়েছিল, গরুর মাংস, গরুর রক্ত, গরুর হাড় বিক্রি করা টাকায় সজলদা বিধানসভা ভোটে লড়ে এমএলএ হয়েছে। ওরা যেন ভুলে না যায় তামান্নার হত্যাকারীকে এই সরকার আসার পরেই গ্রেপ্তার করেছে। তমন্নার খুনিদেরকে ধরেছে শুভেন্দু অধিকারী সরকার, ঠিক কথা, একটা সরকারের কাজ খুনিদেরকে ধরা। ওনার কাছে দাবি করা হয়েছিল, বিকেলবেলায় সন্ধ্যাবেলায় ধরেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। শুভেন্দু অধিকারীর পিয়ের খুনিগুলোকে কবে ধরবেন? 4-4টে পিয়ে খুন হয়ে গেল।